হ্যালো স্টুডেন্টস, অল সায়েন্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। তোমরা জানো যে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের এক্সাম সবে স্টার্ট হয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টেন্সি এক্সাম আছে। তো সেই অ্যাকাউন্টেন্সি এক্সামে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই ব্যাপারে আমি গত দিনে একটা ভিডিও আপলোড করেছি এবং সেখানে অ্যাকাউন্টসের চ্যাপ্টারগুলোর থেকে ক্লাস 11-এর অ্যাকাউন্টসের চ্যাপ্টারগুলো থেকে কি কি ধরনের কোয়েশ্চেন আসবে এবং সেগুলো কি করে উত্তর দিতে হবে সেই সম্পর্কে আমি 20টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সিলেক্টেড কোয়েশ্চেন। তো সেই ভিডিওটিতে আমি খুব বেশি লাইক পাই, কমেন্ট পাই এবং আরো বহু স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করে যে স্যার আরো কয়েকটি কোয়েশ্চেন আমাদের জন্য সিলেক্ট করে দিন, যে কোয়েশ্চেনগুলো আমরা পরীক্ষার দিন বা পরীক্ষার আগের দিন আমরা পড়ে যাব এবং যেগুলো থেকে বা যে ধরনের কোয়েশ্চেন আমাদের আসবে বা যেগুলো পড়ে গেলে আমাদের কনসেপ্টটা মোটামুটি রেডি থাকবে এবং আমরা সেখান থেকে অন্য ধরনের প্রশ্ন কিছু আসলেও যেন আমরা সেইভাবে উত্তর দিয়ে আসতে পারি। তো তাদের রিকোয়েস্টেই আমি আজকে আবার বসেছি, আবার বসে আবার কতগুলো কোয়েশ্চেন সিলেক্ট করেছি এবং সেই সিলেক্টেড কোয়েশ্চেন্সগুলোর উত্তর আমি আজকের এই ভিডিওতে এক্ষুনি তোমাদের সামনে বলবো। এই কোয়েশ্চেন্সগুলো গোটা বই থেকে বিভিন্ন চ্যাপ্টার থেকে আমি সিলেক্ট করেছি এবং এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্নই তোমাদের আসবে, যেমন ফিলিং দ্য গ্যাপস, ট্রু ফলস, অর্ডার অনুযায়ী সাজানো, শূন্যস্থান পূরণ করা, এছাড়াও ডান দিক বাঁ দিক স্তম্ভ মেলানো, ঠিক আছে? এরকম নানা ধরনের কোয়েশ্চেন্স তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে এবং সেই প্রশ্নগুলো কিভাবে অল্প সময়ের মধ্যে ভেরি কুইক উত্তর দিতে হবে সেইগুলো আজকের ভিডিওতে এক্ষুনি আমি ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবে এবং তার সাথে সাথে আগের দিনে যে ভিডিওটা আমি করেছিলাম তোমাদের জন্য ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অ্যাকাউন্টস এক্সামের জন্য, সেই ভিডিওটি অবশ্যই 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 তোমরা দেখবে। এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আগের ভিডিওটার লিংক দিয়ে দেবো। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখার সাথে সাথে আগের ভিডিওটাও অবশ্যই 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 দেখবে এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর বেশি কথা না বলে চলো আমরা শুরু করি। দেখো, আমাদের প্রথম কোশ্চেন সিলেক্ট করেছি যে শুধুমাত্র ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলি ড্যাশ বইতে লিপিবদ্ধ করা হয়। দেখতে পাচ্ছ, শুধুমাত্র ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলি ড্যাশ বইতে লিপিবদ্ধ করা হয়। প্রশ্ন হলো, অর্থাৎ ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলি যেগুলো আমরা ক্রেডিট পারচেস করি সেগুলো আমরা কোথায় লিপিবদ্ধ করব? এর উত্তর হচ্ছে সেগুলো আমরা লিপিবদ্ধ করব দৈনন্দিন ক্রয় বইতে। দৈনন্দিন ক্রয় বইতে আমরা এইগুলোকে রেকর্ড করব, অর্থাৎ সি নম্বর হচ্ছে উত্তর। শুধুমাত্র ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলি আমরা দৈনন্দিন ক্রয় বইতে রেকর্ড করব, অর্থাৎ পারচেজ ডে বুকে রেকর্ড করব। পরের কোয়েশ্চেন হচ্ছে বাণিজ্যিক হুন্ডি। এখানে কতগুলো চারটে অপশন দেওয়া হয়েছে, এর মধ্যে কোন বাক্যগুলো ট্রু আছে আর কোন বাক্যগুলো ফলস আছে সেগুলো তোমাকে বলতে হবে। আমি মোটামুটি আনসারটা তোমাদের বলেই রেখেছি, দেখো লাল কালি দিয়ে লিখে রেখেছি। বাণিজ্যিক হুন্ডি প্রতিশ্রুতিপত্র এবং চেককে হস্তান্তরযোগ্য দলিল বলে। হ্যাঁ, এই তিনটে জিনিসকে হস্তান্তরযোগ্য দলিল বলে। একটা হচ্ছে বাণিজ্যিক হুন্ডি, একটা হচ্ছে প্রতিশ্রুতিপত্র আর একটা হচ্ছে চেক। এই তিনটেই হস্তান্তর করা যায়, এই জন্য এদের তিনটেকেই হস্তান্তরযোগ্য দলিল বলে। এটি অবশ্যই ট্রু। এরপরে হচ্ছে বাণিজ্যিক হুন্ডি কি লিখিত না হলেও চলে? না, বাণিজ্যিক হুন্ডি অবশ্যই লিখিত হতে হবে, সুতরাং এই বাক্যটি বা এই কথাটি ফলস লেখা আছে। 3 নম্বর বলছে গ্রাহক কর্তৃক স্বীকৃতি প্রদান বাণিজ্যিক হুন্ডির অন্যতম প্রধান শর্ত। ঠিক, কেননা বাণিজ্যিক হুন্ডিকে সই করতেই হয়, অ্যাকসেপ্টেন্স দিতেই হয়। যতক্ষণ না অ্যাকসেপ্টেন্স না দিচ্ছে, ড্রয়ি যে থাকে সে যতক্ষণ না অ্যাকসেপ্টেন্স দিচ্ছে, তাহলে কিন্তু বাণিজ্যিক হুন্ডিটির জন্মই হয় না, বাণিজ্যিক হুন্ডিটির সৃষ্টি হয় না যতক্ষণ না ড্রয়ি বিলটাতে অ্যাকসেপ্টেন্স দিচ্ছে। সুতরাং বাণিজ্যিক হুন্ডিতে স্বীকৃতি দেওয়া একদমই প্রধান শর্ত, এটা ট্রু। এরপরে বলেছে বাণিজ্যিক হুন্ডিতে সব কোন রকমের সরকারি স্ট্যাম্প লাগাতে হয় না। এটা ভুল কথা, বাণিজ্যিক হুন্ডিতে কিন্তু সরকারি স্ট্যাম্প লাগাতে হয়। ঠিক আছে, সরকারি স্ট্যাম্প অবশ্যই বাণিজ্যিক হুন্ডিতে লাগাতে হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একেরটা ট্রু আর তিনেরটা ট্রু। 1 আর 3 হচ্ছে ট্রু, আর 1 আর 3 হচ্ছে সত্য, আর 2 আর 4 হচ্ছে মিথ্যা। অর্থাৎ সি নম্বর উত্তরটা হচ্ছে সি নম্বর অপশন, 1 আর 3 সত্য, 2 আর 4 মিথ্যা।
এরপরে 3 নম্বরে দেখো একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে যে 20,000 টাকার একটি বাণিজ্যিক হুন্ডির মেয়াদ পূর্তির দিন 3/4/2024 হলে হুন্ডিটি 3/3/2024 তারিখে ব্যাংক থেকে ভাঙানো হলে ব্যাংক 6% হারে যে বার্তা কেটে নেবে তা হলো। এখানে দেখো আমরা জানি যে আনএক্সপায়ার্ড পিরিয়ডের জন্য আমাকে বিলটা ডিসকাউন্ট চার্জ কেটে নেয় কোনো বিলের। আনএক্সপায়ার্ড পিরিয়ড মানে বিলটার ম্যাচুরিটি ডেট মেয়াদ পূর্তির দিন থেকে কতদিন আগে বিলটা ভাঙিয়ে নিল, কতদিন আগে বিলটি ভাঙিয়ে নিল। বিলটির মেয়াদ পূর্তির দিন হচ্ছে 3/4/24 আর বিলটি মানে 3rd এপ্রিল মেয়াদ পূর্তির দিন বা ম্যাচুরিটি ডেট, অথচ বিলটার টাকা ভাঙিয়ে নেওয়া হলো 3rd মার্চ 2024, 3/3/2024, অর্থাৎ প্রায় 1 মাস আগে, ঠিক 1 মাস আগে বিলটির ডিউ ডেটের 1 মাস আগে বিলটি ভাঙিয়ে নেওয়া হয়েছে। সুতরাং ব্যাংক যে ডিসকাউন্ট চার্জ কাটবে 6% রেটে, সেটা 1 মাসের ওপরে। তাহলে আমাদের কিভাবে হিসেবটা দেখাতে হবে? দেখো লাল কালি দিয়ে আমরা করে দিয়েছি। 20,000 টাকার বিলের অ্যামাউন্ট, 6% হচ্ছে সারা বছরের রেট অফ ইন্টারেস্ট, তাই 20,000 এর 6% করলে 1200 টাকা, এটা হচ্ছে সারা বছরের। কিন্তু আমি তো 1 মাস আগে ভাঙিয়ে নিয়েছি, সুতরাং 1200 টাকা ডিভাইডেড বাই 12 করবো, করলে 1 মাসের পাবো, ইন্টু 1 করবো, তাহলে 1 মাসের ডিসকাউন্ট চার্জ হবে 100 টাকা, যেটা হচ্ছে এ নম্বর অপশনটা হচ্ছে ঠিক উত্তর। বোঝা গেছে? এরপরে একটা স্তম্ভ মেলানো আছে, এটা রিজার্ভ সারপ্লাস চ্যাপ্টার থেকে আছে। এই রিজার্ভ সারপ্লাস চ্যাপ্টারটা থেকে তোমাদের 6 মার্কসের কোয়েশ্চেন থাকবে, 6টা কোয়েশ্চেন থাকবে 1 মার্কসে। তো এরকম কোয়েশ্চেন অবশ্যই আসতে পারে যে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য ভিত্তি করে এই সঞ্চিতি সৃষ্টি করা হয় না, মানে যে সঞ্চিতি সাধারণভাবে সৃষ্টি হয় এর কোনো উদ্দেশ্য থাকে না, সেই সঞ্চিতিকে আমরা বলবো সাধারণ সঞ্চিতি, অর্থাৎ একের সঙ্গে সি। নির্দিষ্ট কোনো উদ্দেশ্য ভিত্তি করে এই সঞ্চিতি সৃষ্টি করা হয় না, তাকে বলবো আমরা সাধারণ সঞ্চিতি। এরপরে রয়েছে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় লাভই এই ধরনের সঞ্চিতির সৃষ্টির উৎস। মুনাফা জাতীয় লাভ হচ্ছে মুনাফা জাতীয় সঞ্চিতি, অর্থাৎ 2 এর সাথে হচ্ছে এ। ঠিক আছে? 3 নম্বরে হচ্ছে শুধুমাত্র যে উদ্দেশ্যে সঞ্চিতি সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যেই তা ব্যবহার করা যায়, এটাকে বলা হয় নির্দিষ্ট সঞ্চিতি। শুধুমাত্র যে উদ্দেশ্যে সঞ্চিতি করা হয়েছে সেই উদ্দেশ্যেই সঞ্চিতিটি ইউজ করা যাবে। আর মজুত পণ্য কম মূল্যে মূল্যায়ন করে এই ধরনের সঞ্চিতির সৃষ্টি হয়, এইটাকে বলা হয় গুপ্ত সঞ্চিতি। মজুত পণ্যের ভ্যালু কম করে দেখিয়ে আমরা কোনো রিজার্ভ সৃষ্টি করলে এটাকে বলি গুপ্ত সঞ্চিতি। অর্থাৎ আমাদের এখানে অপশন হচ্ছে 1 এর সি, 2 এর এ, 3 এর ডি, 4 এর বি, অর্থাৎ অপশন সি, সরি অপশন বি। ঠিক আছে? অপশন বিটা হচ্ছে ঠিক উত্তর। 1 এর সি, 2 এর এ, 3 এর ডি আর 4 এর বি। হয়ে গেল। এরপরে বলছে সঞ্চিতি প্রতিষ্ঠানের মূলধনের ড্যাশ উৎস হিসাবে কাজ করে। অ্যাকচুয়ালি সঞ্চিতি হচ্ছে প্রফিট থেকে একটা অংশ আমরা সরিয়ে রাখি এবং সরিয়ে টাকাটা ওই বিজনেসের মধ্যেই থাকতে থাকে, এটা অ্যাকচুয়ালি বিজনেসের অভ্যন্তরীণ মূলধন হিসাবে কাজ করে। ঠিক আছে? তারপরে বলছে ড্যাশ আইনের চোখে বাধ্যতামূলক। আইনের চোখে কোনটা বাধ্যতামূলক? না ভবিষ্যৎ ব্যবস্থা। ভবিষ্যৎ ব্যবস্থা অবশ্যই করতে হবে। ভবিষ্যৎ ব্যবস্থা না করলে প্রতিষ্ঠানের প্রকৃত লাভ ক্ষতি নির্ধারণ হবে না, এবং ভবিষ্যৎ ব্যবস্থা সৃষ্টি করাটা হচ্ছে বাধ্যতামূলক আইনের চোখে। সুতরাং আইনের চোখে কোনটি বাধ্যতামূলক? না ভবিষ্যৎ ব্যবস্থা। এরপরে বলেছে হরির কাছ থেকে, এটা একটা রেকটিফিকেশন অফ এরর্স চ্যাপ্টার থেকে আছে, কি ধরনের ভুল হিসাবে হয় সেইগুলো নিয়ে। তো বলছে হরির কাছ থেকে আমরা 8,000 টাকার একটা জিনিস কিনেছি, গুডস কিনেছি, কিন্তু হিসাবের বইতে ভুল করে আমরা 800 টাকা বলে দেখিয়ে দিয়েছি। এই ভুলটা, এই যে টাকার অঙ্কে ভুল, এই ভুলকে বলা হবে কার্যমূলক ভুল। টাকার অঙ্কে ভুল লিখলে, কম বেশি লিখলে, বাকি এন্ট্রিটা ঠিক থাকলে সেটাকে বলি কার্যমূলক ভুল। ঠিক আছে? এরপরে বলছে 15,000 টাকা দিয়ে একটি যন্ত্র কেনা হলো, কিন্তু তা ক্রয় হিসাব খাতে ডেবিট করা হলো। অর্থাৎ একটা 15,000 টাকার মেশিন পারচেস করেছে, কিন্তু ভুল করে সেটা ওরা পারচেস অ্যাকাউন্টে ডেবিট করে দিয়েছে। এই ধরনের ভুলকে কি ধরনের ভুল বলে? না নীতিগত ভুল। অ্যাকচুয়ালি ডেবিট করার কথা ডেবিটই করেছে, কিন্তু এটা তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যন্ত্র কিনেছে, একবার কিনলে বহুদিন ইউজ করতে পারবে যন্ত্রটা, কিন্তু এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু এটা ক্রয় হিসাব খাতে দেখিয়ে দিয়েছে, অর্থাৎ এটাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে দেখিয়ে দিয়েছে। তো এইভাবে কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি রেভিনিউ এক্সপেন্ডিচার বলে দেখিয়ে দেয়, তাহলে সেটাকে আমরা বলি প্রিন্সিপাল এরর বা নীতিগত ভুল। এর পরের প্রশ্ন হচ্ছে ব্যবসায়িক বার্তা কখন দেওয়া হয়? লেনদেন, নগদ লেনদেনের ক্ষেত্রে, না লেনদেনটি বাকিতে হলে, নাকি লেনদেনটি নগদে বা বাকিতে, যেভাবেই হোক এদের কোনোটি না। এর আসল উত্তর হচ্ছে লেনদেনটি নগদেও হতে পারে, বাকিতেও হতে পারে। ধারেই কেনা হোক বা ক্যাশেই কেনা হোক, ট্রেড ডিসকাউন্ট বা ব্যবসায়িক বার্তা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বেশি পরিমাণে মাল যাতে কাস্টমার কেনে। তো কাস্টমার যদি বেশি পরিমাণে মাল কেনে, তখন তাকে একটা ছাড় দেওয়া হয়, সেটাকে ট্রেড ডিসকাউন্ট বলে। এই ছাড়টা সবসময় পাওয়া যাবে যদি বেশি পরিমাণে মাল কেনে।
সে মালটা সে কাস্টমার ক্যাশেও কিনতে পারে, কাস্টমার সেটা ধারেও কিনতে পারে। সুতরাং ব্যবসায়িক বার্তা কখন দেওয়া হয়, লেনদেনটি নগদেই কিনুক বা ধারেই কিনুক সবসময়ই দেওয়া হয়। আচ্ছা, এবারে বলছে কোন সম্পত্তি ধারে কেনা হলে তা লেখা হবে কোথায়। কোন সম্পত্তি ধারে কিনলে আমরা এন্ট্রি করি পারচেজ অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটর্স অ্যাকাউন্ট। ধারে কিনলে এটা ক্যাশ বইতে লেখা হবে না, কারণ ক্যাশে রেকর্ড হয়নি। এটা পারচেজ অ্যাকাউন্টেও পারচেজ ডেবুকে লেখা যায় না, তার কারণ এটা তো গুডস পারচেজ নয়, সম্পত্তি কিনেছে। সম্পত্তির ধারে কিনলে সেটা রেকর্ড করা হবে সাধারণ জাবেদায়। ঠিক আছে, মনে রাখবে সাধারণ জাবেদায় কিন্তু সেটা রেকর্ড করা হবে। এর পরের প্রশ্নে আবার একটা স্তম্ভ মেলানো আছে। এই স্তম্ভ মেলানোতে দেখতে পাওয়া যাচ্ছে নগদে ক্রয়। এটা কতগুলো আইটেম দিয়েছে এবং তার সাথে কোন অ্যাকাউন্ট ডেবিট করতে হয় সেগুলো দেওয়া আছে। নগদে যদি আমরা কোনো জিনিস কিনি তাহলে আমরা কি করব, পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করব। ঠিক আছে, নগদে ক্রয় করলে আমরা একের সাথে বি হচ্ছে নগদে ক্রয় করলে পারচেজ অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব। তারপরে হচ্ছে বাকিতে বিক্রয় করলে আমরা কাস্টমার অ্যাকাউন্টকে ডেবিট করব, দুইয়ের সাথে ডি। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলে আমরা ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হয়, ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করবো, তিনের সঙ্গে সি। আর ক্রেতাকে নগদ বার্তা দেওয়া হলে আমরা তখন ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টে ডেবিট করব, অর্থাৎ চারের সাথে এ। অর্থাৎ এর অপশন হচ্ছে সি নম্বর, একের বি, দুইয়ের ডি, তিনের সি আর চারের এ। মনে থাকবে। এর পরের কোয়েশ্চেনেও আর একটা স্তম্ভ মেলানো আছে যে নগদ লেনদেন। নগদ লেনদেন আমরা কোথায় রেকর্ড করি না, নগদ লেনদেন আমরা ক্যাশ বইতে রেকর্ড করি, একের সঙ্গে ডি হচ্ছে। দৈনন্দিন ক্রয় বই মানে পারচেজ ডে বুকে আমরা কি রেকর্ড করি না, বাকিতে ক্রয় করলে, দুইয়ের সাথে বি হচ্ছে। কুঋণ একটা হচ্ছে গিয়ে দেনাদারদের সঙ্গে সম্পর্ক যুক্ত ব্যাপার। যে দেনাদার শেষ পর্যন্ত টাকা আমাদের দিতে পারলো না বা দিল না তাদেরকে আমরা বলি কুঋণ। আর অবচয় হচ্ছে সম্পত্তির সাথে না সম্পত্তির অবচয় ধার্য করা হয়। তাহলে এটার অপশন হচ্ছে বি নম্বর অপশন, একের সাথে হচ্ছে গিয়ে ডি, দুইয়ের সাথে হচ্ছে গিয়ে বি, তিনের সাথে এ আর চারের সাথে সি। বোঝা গেছে। আর একটা স্তম্ভ মেলানো আছে যে মূলধন। মূলধন হচ্ছে প্রতিষ্ঠানের দায় তার মালিকের কাছে, খুব ইম্পর্টেন্ট পার্ট। একের সাথে সি, মূলধন হচ্ছে প্রতিষ্ঠানের দায় তার মালিকের কাছে। জমি, দালান, বাড়ি এগুলো হচ্ছে গিয়ে সম্পত্তি, অর্থাৎ দুইয়ের সাথে ডি। প্রাপ্ত বার্তা হচ্ছে একটা আয়, ডিসকাউন্ট রিসিপ্ট এটা একটা আয়। আর বাড়ি ভাড়া প্রদান এটা হচ্ছে আমাদের একটা রেন্ট পে করছি, এটা হচ্ছে আমাদের একটা এক্সপেন্স। তাহলে এর উত্তর হচ্ছে একের সাথে ডি, একের সাথে ডি, এর উত্তর হচ্ছে একের সাথে সি। এরটা উত্তর হচ্ছে দুইয়ের সাথে ডি, তিনের সাথে বি আর চারের সাথে এ। ঠিক আছে, অপশন এটা হচ্ছে এর উত্তর। এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্নতে। একটা বিবৃতি আছে যে সকল ঘটনার লেনদেন নাও হতে পারে। ঠিক কথা, সকল ঘটনা কিন্তু লেনদেন নয়, ঘটনা হলেই সেটা লেনদেন নয়। কিন্তু এর পেছনে লজিকটা কি, কেন সকল ঘটনা লেনদেন নয়। প্রথমে বলছে সকল ঘটনা তৃতীয় পক্ষের উপস্থিতি থাকে না, এই কারণে না। শুধুমাত্র আর্থিক ঘটনাগুলি লেনদেন হিসাবে গণ্য হয় বলে, সকল ঘটনায় দুই পক্ষ সুবিধা ভোগ নাও করতে পারে বলে, সকল ঘটনায় সম্পত্তি বা শ্রমের হস্তান্তর হয় না বলে। না, সকল ঘটনা লেনদেন নয়, কেননা চারপাশে ঘটছে সবই ঘটনা, কিন্তু সেই ঘটনাগুলোর মধ্যে যেগুলো অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত ঘটনা সেগুলোকে আমরা লেনদেন বলি। অর্থাৎ এখানে বি নম্বর অপশনটা শুধুমাত্র আর্থিক ঘটনাগুলি লেনদেন হিসাবে গণ্য করা হয়, এটাই হচ্ছে এর উত্তর সঠিক। এর কারণ এরপরে হচ্ছে যে বাকিতে, এটা অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে দেওয়া হয়েছে, হিসাব বিকাশের সমীকরণ চ্যাপ্টার থেকে, যে বাকিতে পণ্য ক্রয় করলে মানে ধারে গুডস পারচেস করলে তার প্রভাব কি পড়ে। দেখো, ধারে গুডস পারচেস করলে সাধারণত আমরা অ্যাসেট দিকে স্টকের সাথে যোগ করি, অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পায়। আর যেহেতু ধারে কিনেছি তাহলে লায়াবিলিটি সাইডে আমরা ক্রেডিটর্সের সাথে যোগ করে দিই, অর্থাৎ দায়েরও বৃদ্ধি হয়। তাহলে এর উত্তর হচ্ছে সম্পত্তির বৃদ্ধি এবং সেই সাথে সাথে একটা দায়েরও বৃদ্ধি ঘটে। হয়ে গেছে, সম্পত্তির বৃদ্ধি এবং তার সাথে সাথে দায়ের বৃদ্ধি ঘটে। এরপরে একটা প্রশ্ন আছে, যদি আউটপুট এসজিএসটি 50,000 টাকা এবং আউটপুট সিজিএসটি 20,000 টাকা হয় এবং ইনপুট আইজিএসটি 70,000 টাকা হয়, তাহলে জিএসটি বাবদ কত টাকা দিতে হবে। দেখো, এখানে আমরা ফর্মুলাটা লিখেছি, নেট জিএসটি পেয়েবলের ফর্মুলা হচ্ছে আউটপুট জিএসটি থেকে ইনপুট জিএসটি বাদ দিতে হয়।
তো আমাদের এখানে টোটাল আউটপুট জিএসটি হচ্ছে গিয়ে এসজিএসটি সিজিএসটি দুটো থেকেই আইজিএসটি বাদ দেওয়া যায়, তাই এসজিএসটি আর সিজিএসটি এই 50, 20, 70 হাজার টাকা হচ্ছে টোটাল আমাদের আউটপুট জিএসটি, এসজিএসটি আর সিজিএসটি দুটো যোগ করে। এই দুটো যোগ করে যে 70 হাজার হচ্ছে, এখান থেকে ইনপুট আইজিএসটি 70 হাজার টাকাই বাদ দেবো, দেওয়ার পরে উত্তর দাঁড়াচ্ছে গিয়ে 0। সুতরাং আমি এখানে বলতে পারি যে আমাদের উত্তর হবে বি নম্বর অপশনটা। আমাদের অপশন হচ্ছে বি, অর্থাৎ টোটাল আউটপুট সিজিএসটি আর টোটাল ইনপুট আইজিএসটি বাদ দিলে 0 হচ্ছে। এরপরে 17 নম্বরে বলেছে এই পদ্ধতিতে হিসাব নিকাশের একটি অসম্পূর্ণ পদ্ধতি, এখানে এটা হবে একতরফা দাখিলা পদ্ধতি, একটা অসম্পূর্ণ ইনকমপ্লিট আনসাইন্টিফিক প্রসেস। সুতরাং বলছে এই পদ্ধতি হিসাব নিকাশের একটি অসম্পূর্ণ পদ্ধতি, অবশ্যই সেটি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। এরপরে বলছে এটা গোল্ডেন রুল থেকে দেওয়া হয়েছে যে হিসাব খাত অর্থ বা বস্তু বা সেবা গ্রহণ করে দুই তরফা দাখিলা পদ্ধতিতে সেই হিসাব খাতকে কি বলে। আমরা জানি গোল্ডেন রুলে অ্যাকাউন্টসকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, অর্থাৎ সম্পত্তি সম্পর্কীয় হিসাব খাত, নামিক হিসাব খাত এবং ব্যক্তিগত হিসাব খাত, ব্যক্তি সম্পর্কীয় হিসাব খাত। তো এই যে পার্সোনাল অ্যাকাউন্ট বা ব্যক্তি সম্পর্কীয় হিসাব খাত, তাতে আমাদের একটা রুলস আছে, ডেবিট ইজ দ্য রিসিভার অ্যান্ড ক্রেডিট ইজ দ্য গিভার। অর্থাৎ যে ব্যক্তি বা পার্সন কোনো বস্তু বা কোনো অর্থ বা কোনো সেবা গ্রহণ করে তাকে আমরা ডেবিট করব, আর কোনো ব্যক্তি বা বস্তু বা প্রতিষ্ঠান যদি কিছু প্রদান করে তাহলে তাকে আমরা ক্রেডিট করব। ডেবিট ইজ দ্য রিসিভার, ক্রেডিট ইজ দ্য গিভার। তাই এখানে বলছে রিসিভ করছে, গ্রহণ করছে, তাহলে কি হবে, তাহলে উত্তর হচ্ছে ডেবিট করতে হবে। 18 নম্বর এর উত্তর। পরের প্রশ্ন হচ্ছে এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো একটা তোমাদের চ্যাপ্টার আছে, সেখান থেকে এই প্রশ্নটি আছে, আইএফআরএস এই কথাটির পুরো অর্থ কি। এই কথাটির পুরো অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এটা সি নম্বর অপশনে আছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এটাই হচ্ছে কি আইএফআরএস এর পুরো কথা। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপর হচ্ছে প্রতিষ্ঠান প্রকৃত মুনাফা ড্যাশ ভিত্তিতে, যে তোমাদের হিসাব রক্ষণের ভিত্তি আছে প্রাপ্য প্রদেয় ভিত্তিক আর মিশ্র ভিত্তিক বা দুটো। এখানে বলছে প্রতিষ্ঠানের প্রকৃত মুনাফা ড্যাশ পদ্ধতি নির্ণয় করা যায়, উত্তর হচ্ছে প্রাপ্য প্রদেয় ভিত্তিতে নির্ণয় করা যায়। এই 20টি কোয়েশ্চেন তোমরা অবশ্যই দেখে যাবে পরীক্ষার আগে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো থেকে, বা এই ধরনের প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় পাবে। এবং তার সঙ্গে আবারও বলছি, আমার আগের যে ভিডিওটি, জাস্ট আমি আগের দিন যে ভিডিওটি আপলোড করেছি সেখানেও 20টা এরকম সম্ভাব্য কোয়েশ্চেন দেওয়া আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। সেইগুলোর মধ্যে থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু তোমরা ইম্পর্টেন্ট হিসাবে পাবে, বা সেই ধরনেরই কোনো কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসবে। এই কোয়েশ্চেন গুলো আমার রিকোয়েস্ট, তোমরা এই কোয়েশ্চেন গুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবে, এবং তোমরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো 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 নম্বর পেতে পারবে। যাই হোক, যদি তোমরা এই কোয়েশ্চেন গুলো পড়ে যাও এবং এগুলো থেকে তোমরা উত্তর দিতে পারো, তাহলে আমার খুব ভালো লাগবে, আমার এই প্রচেষ্টা সার্থক হবে। আশা করি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে অনেকটা উপকার করতে পারলাম। তো তোমরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করো। আজকে এই বলেই আমার এই ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।